তোমার সবগুলো ইন্ডিকেটর, সব ইন্ডিকেটর যদি তোমার একইভাবে উন্নত হয়, যেমন কোন যে ডেভেলপড যে কান্ট্রি, তাদের ইনফ্রাস্ট্রাকচার যেমন ভালো, তাদের গবেষণায়ও তারা ভালো, শিক্ষায়ও ভালো, চিকিৎসায় তারা ভালো, সব দিকেই ভালো। তো ডেভেলপমেন্ট বলতে আসলে আমরা বলি যে মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্ট। আবার এমনও দেখি যে টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তার সুখ নাই, হ্যাপি না। তার মানে সে শুধু টাকা পয়সা না, সে কিন্তু মত প্রকাশের স্বাধীনতাও চায়, সে ক্ষমতা চায়, প্রতিপত্তি চায়, সম্মান চায়, মানুষের কাছে গ্রহণযোগ্যতা চায়। অর্থাৎ কিসের অভাব? আমার মত প্রকাশের অভাব, আমার, অথবা বললো যে আমার কি বলে, যার ক্ষমতার আকাঙ্ক্ষা, পাওয়ারের আকাঙ্ক্ষা, তার যদি সেটা না থাকে তাহলে সে হলো পাওয়ার দরিদ্র, মানে অর্থাৎ ক্ষমতা দরিদ্র আর কি, ক্ষমতা নাই সেটার জন্য দরিদ্র। দরিদ্র, পভার্টি ডেফিনেশনটাই হচ্ছে যে আমি, আমার যদি কোনো কিছুর অভাব বোধ আমি করি, তখন আমি দরিদ্র। আমার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি, এটা হলো ব্রড সেন্সে। তারপরে এটাকে তো নিউমেরিক্যাল ইসে তো আসলে আমাদের ইয়ে করতেই হবে, নিউমেরিক্যাল ওয়েতে আমাদেরকে আহ এটা বের করতে, ইয়ে করতে হবে, বলতে হবে যে কিভাবে আমরা এটাকে ডিফাইন করব। এটাও একটা বিষয়, কারণ পভার্টি বলি বা ডেভেলপমেন্ট বলি, এটা তো একটা নিউমেরিক্যাল একটা, এটাকে মেজারমেন্ট কিভাবে করা হতে পারে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। দেখা যাচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। তো ডেভেলপমেন্ট বলতে আসলে আমরা সাধারণত যেটা বুঝি যে গ্রস ন্যাশনাল ইনকাম। স্ক্রিন দেখতে পাচ্ছ না? ওকে। তো গ্রস ন্যাশনাল ইনকাম আর কি, যেটা আমরা বলি জিএনআই বা গ্রস ন্যাশনাল ইনকাম, অথবা পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা, অথবা ইউটিলিটি অফ দ্যাট ইনকাম। তো এগুলো দিয়ে আমরা প্রকাশ করি, মেজারমেন্ট করি, আমরা ডেভেলপমেন্টকে মেজার করি। তো এখন এগুলোর ভ্যালু গুলো দিয়ে যদি আমরা ডেভেলপমেন্টকে মেজার করি, তাহলে কি এটা আসলে আমাদের সোসাইটিকে কি এটা রিপ্রেজেন্ট করে? কোন একটা সোসাইটি কি তোমার উন্নত না উন্নত না, এটাকে শুধুমাত্র এই নিউমেরিক্যাল ভ্যালু, এই যে গ্রস ন্যাশনাল ইনকাম অথবা ইনকাম পার ক্যাপিটা অথবা ইউটিলিটি অফ দ্যাট ইনকাম, এগুলো দিয়ে কি আসলে সেটা মেজার করা যায় কিনা? শুধুমাত্র এগুলো দিয়ে মেজার করা আসলে যায় না। আমরা এটা নিয়ে, যেহেতু এটা কিছু ড্রব্যাকস আছে, ড্রব্যাকস বলতে শুধু ইনকাম, ধরো এই যে আমরা বললাম ইনকাম পার ক্যাপিটা, একজনের ইনকাম যদি 1 কোটি টাকা থাকে আর একজনের ইনকাম যদি 10,000 টাকা থাকে, তাহলে ইনকাম পার ক্যাপিটা হবে হচ্ছে 50,05,000 টাকা। আমরা বললাম যে এই দেশের মানুষের, জনগণের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 50,05,000 টাকা। তাহলে কি এটা কি আদৌ কি আমাদের সমাজকে রিপ্রেজেন্ট করে? সব মানুষের ওয়েলবিংটা কি আসলে এটা দ্বারা, ইনকাম পার ক্যাপিটা দেওয়া কি আসলে বোঝায়? এই ডেভেলপমেন্ট কি আসলে বোঝাবে? পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষের সংখ্যা হলো এ, ভারতে এবং চায়নাতে। তো এখন চায়না তো হয়তো ওয়ার্ল্ডের দ্বিতীয় ইকোনমি, কারণ অনেক দরিদ্র লোক ওখানে আছে। তারপরে এটা কেন, যদি আমরা জিডিপির মেজারমেন্টে বলি, তাহলে চায়না হচ্ছে পৃথিবীর মধ্যে সেকেন্ড ইকোনমি। কিন্তু তুমি যদি এটার ওভারঅল যদি তুমি ইকোনমিক পারফরমেন্স দেখো, ডিপেন্ডিং অন দা হাউ মেনি পিপল আর পোর, তখন দেখবে চায়না কিন্তু অনেক লোক গরিব, গরিব, দরিদ্র। তাহলে শুধুমাত্র তোমার জিডিপি পার ক্যাপিটা, ইনকাম পার ক্যাপিটা দিয়ে কিন্তু ডেভেলপমেন্ট মেজার করা যাবে না। দ্য নিউ ইকোনমিক ভিউ অফ ডেভেলপমেন্ট লিডস টু ইমপ্রুভমেন্ট ইন ওয়েলবিং। এটা ওয়েলবিং লাগবে, শুধুমাত্র ইনকাম হলে, টাকা পয়সা, জিডিপি হলে হবে না। এটা মোর ব্রডলি এটা চিন্তা করতে হবে। অমর্ত্য সেন, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ইকোনমিক্সে, তার ক্যাপাবিলিটিস অ্যাপ্রোচ, তিনি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ এক্সপ্লেন করেছিলেন। তিনি বলেছিলেন যে ডেভেলপমেন্ট বলতে শুধুমাত্র
ইনকাম হলে হবে না, ফাংশনিং অ্যাজ এন অ্যাচিভমেন্ট। যদি তুমি কাজ করতে না পারো তাহলে ডেভেলপমেন্ট বলা যাবে না। অনেকের দেখো, তোমার অনেকে হয় কি যে তোমার টাকা পয়সা আছে, বেতন পাচ্ছে, কিন্তু তাকে কাজ করার সুযোগ দেওয়া হয় না, তখনও কিন্তু তার কিন্তু ভালো লাগে না। যেমন ওএসডি নামে তোমরা কি শুনেছো? অফিসার্স অন স্পেশাল ডিউটি। তার মানে তাকে যেটা হয়, তাকে কোনো অফিস দেওয়া হয় না, কিন্তু তাকে বেতন ভাতা ওগুলো সবই কিছুই পাওয়া যায়, বেশিরভাগই পায় বোধ হয়, কিন্তু তাকে কোনো দায়িত্ব দেওয়া হয় না, অফিস দেওয়া হয় না। তখন তাকে বলা হয় হচ্ছে তোমার ওএসডি, অফিসার্স অন স্পেশাল ডিউটি। তো সেখানে ফাংশনিং নাই, টাকা, পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু ফাংশনিং, তখন কিন্তু সে হ্যাপি না। তোমার ফাংশনিংও থাকতে হবে, কাজ করতে হবে। শুধু টাকা পয়সা পাইলেও তোমার কিন্তু ভালো লাগবে না, তুমি কন্টিনিউয়াসলি টাকা পয়সা পাচ্ছ কিন্তু কাজ করছো না। প্রথম দিকে একটু ভালো লাগবে, কিন্তু আলটিমেটলি তোমার কিন্তু ভালো লাগবে না। কারণ রিকগনিশন, তুমি কাজ করার পরে রিকগনিশন পাইলেই সেটাই ভালো লাগে, মানুষ সাধারণত সেটাই চায়। ক্যাপাবিলিটিজ অ্যাজ ফ্রিডমস enjoyed in terms of functioning, capabilities of freedom as freedom, তারপর ডেভেলপমেন্ট এন্ড হ্যাপিনেস, এই বিষয়গুলো আসতে হবে। ডেভেলপমেন্ট হইলেও কিন্তু মানুষ যদি হ্যাপি না হয় তাহলে ডেভেলপমেন্টে কি হবে? ওয়েলবিং ইন টার্মস অফ বিং ওয়েল এন্ড হ্যাভিং ফ্রিডমস অফ চয়েস, ফ্রিডম অফ চয়েসে থাকতে হবে। আমি কি করব না করব সেগুলো কি, যেমন ধরো সাউথ কোরিয়া, নর্থ কোরিয়াতে তারা কিন্তু ঠিক করতে পারে না, ফ্রিডম অফ চয়েস নাই। সে কি করবে, কি উৎপাদন করবে, কি খাবে, সবকিছু তোমার স্টেট ঠিক করে দিচ্ছে, গভর্নমেন্ট ঠিক করে দিচ্ছে, অর্থাৎ ফ্রিডম অফ চয়েস কিন্তু নাই। আর হচ্ছে বিংস এন্ড ডুইংস, আমি কি হতে চাই এবং কি করতে চাই, সেগুলো তোমার ডেভেলপমেন্টে কনসিডারেশনে আনতে হবে। সাম ইম্পর্টেন্ট বিংস এন্ড ডুইংস ইন ক্যাপাবিলিটি ফাংশন অফ অমর্ত্য সেন, কি কি আছে? বিং এবল টু লিভ লং, ওয়েল নাউরিশড, হেলদি, লিটারেট, ওয়েল ক্লোথড, মোবাইল, physically secure, to take part in the life of the community as a state of being may be valued as a functioning. What other examples would you suggest are important? এখানে আরো অনেক কিছু হতে পারে। তো আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে এখানে এখানে যদি ধরো আমরা এরকম বিভিন্ন রকমের ইন্ডিকেটরস গুলো আমরা নিলাম, ধরো ডেভেলপমেন্টের, এগুলো বিভিন্ন ইন্ডিকেটর, হেলদি, এডুকেশন, সিকিউরিটি, এরকম অনেকগুলো ইন্ডিকেটর এখানে আমরা নিলাম। এই এখন যদি আমরা বলি যে এটা ডেভেলপড হয়েছে একটা কান্ট্রি, তাহলে আমরা মনে করি যে এই সবগুলো ইন্ডিকেটরই আসলে উন্নত, ডেভেলপ করা উচিত। চাইল্ড মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটি, তারপরে ওয়েল নাউরিশড, লিটারেট, তারপরে হেলথ, এই সবগুলো, এবং তখন ধরো এই সবগুলো ইন্ডিকেটর কিন্তু তোমার উপরের দিকে ফিক্সড হলো, এবং আমরা বলবো যে এটা ডেভেলপড হয়েছে, এটা বলা যায়। কিন্তু কিন্তু যদি এমন হয়, যে কিছু ইন্ডিকেটরে দেখা গেল যে তুমি ভালো খারাপ করেছো, কিছুটা খুব ভালো করেছো, কিছুটা ভালো করেছো, কিছুটা খারাপ করেছো, এমন হয়, তার মানে কিছুটা ভালো হয়েছে, কিছুটা আবার খারাপ হয়েছে, এরকম। তখন কিন্তু অ্যাবসলিউটলি বলা যাবে না যে কোনো কান্ট্রি ডেভেলপ করেছে। অর্থাৎ সবগুলো যখন তোমার ধরো আমরা দেখি যে সবগুলো ইন্ডিকেটর অনেক ভালো করেছে, ইমপ্রুভ করেছে, তখন তাকে বলি আমরা ডেভেলপড। এবং ডেভেলপ কান্ট্রি আমরা যেগুলোকে বলি তাদের কিন্তু দেখবা সব সেক্টরেই তারা কিন্তু অনেক ডেভেলপড। এরপরেও আমরা বলি যে মানবাধিকার বলি, হিউম্যান রাইটস বলি, হুম, বা জীবনযাত্রার মান, ওই বিষয়গুলো আসলে আনতে হয়। তো এই সবগুলো ইন্ডিকেটর গুলো হয়তো সবসময় আমাদেরকে এটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে প্রেজেন্ট করা ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আমরা যেটা করি যে এমন কোন ইন্ডিকেটর বের করা, যে ইন্ডিকেটর দিয়ে বোঝা যাবে যে আসলে সবগুলোকেই রিপ্রেজেন্ট করে। সেটা আমরা একটু পরে দেখবো, সেটাকে আমরা বলছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান
হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা আমরা পরের চ্যাপ্টারে দেখব। তার আগে আমরা এখানে আরো কিছু বিষয় একটু দেখতে চাচ্ছি আমি। ক্যাপাবিলিটিস, সবকিছু ডিটেলস এখানে আমরা নিচ্ছি না, এগুলো যতটুকু পড়লাম মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট সেগুলো দেখবা, এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা পরে আনবো, যেগুলো সব কিছুকেই রিপ্রেজেন্ট করবে। ইনকাম অ্যান্ড হ্যাপিনেস, ইনকাম বাড়ার সাথে সাথে হ্যাপিনেস বাড়ে, এখানে একটা তোমার পজিটিভ অ্যাসোসিয়েশন আছে, যদিও আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট। ট্রেন্ড লাইন আঁকলে এরকম একটা লাইন হবে আর কি, ইনকাম বাড়ার সাথে সাথে তোমার হ্যাপিনেস। এটা বিভিন্ন দেশের ডেটা দিয়েছে। আবার ডেভেলপমেন্ট বলতে আসলে অনেক সময় সেন্ট্রাল রোল অফ উমেন কেও বোঝানো হয়, কারণ যে সমস্ত দেশ আসলে আমরা ডেভেলপড বলি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তোমার উইমেন আর এম্পাওয়ার্ড। এম্পাওয়ার্ড কিভাবে, তাদের রোলটা কি? একজন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী অথবা স্পিকার অথবা সংসদের বিরোধী দলীয় নেত্রী, এরা যদি মহিলা হয় তাহলে যে একটা দেশকে, একটা রাষ্ট্রকে আমরা উন্নত বলতে পারি, ডেভেলপ বলতে পারি, তা কিন্তু বলা যাবে না। সেন্ট্রাল রোল অফ ওমেন বলতে এখানে অবশ্যই তাদের নেতৃত্বে থাকতে হবে, তাদের তার সাথে সাথে সার্বিক উন্নয়নের প্রয়োজন বিভিন্ন সেক্টরে। ইউনিভার্সিটি ভিসি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে তাদের পার্টিসিপেশন বাড়তে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জব সেক্টরে তাদের পার্টিসিপেশন বাড়তে হবে, তখন তাকে আমরা বলবো ডেভেলপমেন্ট। এবং এটা ট্রু, যেই কয়টা দেশ আছে ডেভেলপমেন্ট দেখো, তাদের সবার এই উইমেন পার্টিসিপেশন অনেক বেশি। To make the biggest impact on development, societies must empower and invest in women. Three objectives of development. কি অবজেক্টিভ আমাদের ডেভেলপমেন্ট অবজেক্টিভ গুলো কি? নাম্বার 1, increase availability of life sustaining goods. Number 2, raise levels of living. Number 3, expand range of economic and social choices. Range of economic and social choices. These are the objectives of development. আর তোমরা শুনেছো নিশ্চয়ই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এমডিজি, তোমরা কি কখনো শুনেছো? আচ্ছা, এটা ছিল তোমার 2000 থেকে 2015 পর্যন্ত ইউনাইটেড নেশনস একটা কিছু গোল তোমার ঠিক করে দেয় পৃথিবীর বিভিন্ন দেশের জন্য, বিভিন্ন পৃথিবীর জন্য সাস্টেইনেবল। এরপরে তোমার 2015-তে আবার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল তোমার তারা ঠিক করে, যেটা 2030-এ তোমার সেটা অ্যাচিভ করার টার্গেট তাদের আছে। বিভিন্ন গোল আছে, গোলের আবার টার্গেটও আছে। তো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে তোমার 8টা গোল ছিল, আর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে হচ্ছে তোমার 15টা না 17টা গোল। মোট গোল হচ্ছে 17টা গোল এবং 169টা টার্গেট আছে। তো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এগুলো কি ছিল? eradicate extreme poverty and hunger, achieve universal primary education, promote gender equality and empower women, child mortality, maternal mortality, HIV/AIDS, combat HIV/AIDS, malaria and other diseases, environmental sustainability and global partnership for development. তো এর বেশিরভাগ ক্ষেত্রে যেমন নাম্বার 1 eradicate extreme poverty, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, এগুলোতে বাংলাদেশের খুব ঈর্ষণীয় সাফল্য হয়েছে। এই 5টা ইন্ডিকেটরের সবগুলোতে বাংলাদেশ এবং অন্যগুলোর সাথেও ভালো মানে ডেভেলপ করেছে, কিন্তু আরো হয়তো ডেভেলপমেন্টের সুযোগ আছে, কিন্তু প্রথম 5টা কিন্তু তারা অ্যাচিভ করেছে ভালোভাবেই। তো এরপরে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল was adopted by United Nations on 26 September 2015 এবং to be achieved by 2030. 17টা গোল with 169 টার্গেটস। কি আছে গোল? গোলগুলো কি আছে? নাম্বার 1, poverty,
no poverty, zero hunger, good health and well-being, quality education, gender equality, clean water and sanitation, affordable and clean energy, decent work and economic growth, industry, innovation and infrastructure, reduced inequalities, sustainable cities and communities, responsible consumption and production, climate action, life below water, life one land, peace, justice, and strong institutions, and partnerships for the goals. এগুলো তোমার ছিল, এগুলো হলো তোমার 17টা গোল এবং 169 টার্গেট আছে। এগুলো তোমার গোলগুলোর সাথে আমি তোমাদের কোশ্চেন হতে করতে পারি, এই গোলের সাথে এই গোলগুলো কিভাবে অ্যাচিভ করা যায়, অথবা যেই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো বাংলাদেশে আছে সেই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো, যেমন পদ্মা সেতু হতে পারে, মেট্রো রেল হতে পারে, বিগ বিগ মেগা প্রজেক্ট যেগুলো আছে সেগুলো কিভাবে, হাউ দিস প্রজেক্টস লাইক পদ্মা ব্রিজ অর মেট্রো রেল ক্যান হেল্প অ্যাচিভ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। অথবা বলতে পারে যে whether there is any contribution of different mega projects like Padma Bridge and Metro Rail to achieve sustainable development goals, and which goals, or whether অথবা কোন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল কি তোমার এই দুইটা প্রজেক্ট দ্বারা অ্যাচিভ করা সম্ভব কিনা, কোন গোলগুলো অ্যাচিভ করা সম্ভব, এক্সপ্লেইন। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো একটু তোমরা মনে রাখবা। তাহলে আমরা এখানে কি আজকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে ডেভেলপমেন্ট বলতে আসলে আমরা বুঝি যে মাল্টি ডাইমেনশনাল একটা অ্যাসপেক্ট। সাধারণত সেটা ইনকাম দিয়ে প্রকাশ করা হয়, ইনকাম পার ক্যাপিটা ইনকাম, কিন্তু আসলে এটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্ট, ইনকাম দিয়ে মেজার করলে এটা হয় না। আর অনেকগুলো অ্যাসপেক্ট আছে, বিইংস এন্ড ডুইংস। আমি বললাম যে আমি স্বাধীনতা চাই, মত প্রকাশের স্বাধীনতা, চয়েসের স্বাধীনতা, আমার ভালো থাকা, স্বাস্থ্যবান থাকা, শিক্ষা পাওয়া, ভালো শিক্ষা পাওয়া এবং নিরাপত্তা পাওয়া, এইভাবে অনেকগুলো ইন্ডিকেটর আছে, সবগুলো মিলে হচ্ছে এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ আমরা বলতে পারি। ডেভেলপমেন্টের বিষয়টা হলো একটা হলিস্টিক অ্যাপ্রোচ, সবগুলো মিলে হচ্ছে ডেভেলপমেন্ট। তো এগুলো মোটামুটি ভাবে। তো তার সাথে আমি আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই। আমি যেটা বললাম যে ডেভেলপমেন্ট যখন আমরা করব তখন এই সবগুলো ইন্ডিকেটরকে মেজার করা আসলে অনেক সময় ডিফিকাল্ট। যেমন সিকিউরিটিটাকে আমরা কিভাবে মেজার করব? কিছু কিছু ইন্ডিকেটর আছে, যেমন কোন একটা অঞ্চলে বা কোন একটা সিটিতে হাউ মেনি তোমার ইয়া হচ্ছে কি বলে মিসক্রিয়েন্টস, না কি বলে, চোর ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, বছরে কয়বার হচ্ছে, কোন সিটিতে কয়বার হচ্ছে, এটা একটা ট্রেন্ড হয়তো বের করা যেতে পারে। তারপরেও এটা কিন্তু পুরোপুরি সিকিউরিটি, আমি whether I feel secured or not feeling secured, এটা একটা বিষয় আছে। এখন এটা ধনী দেশ বলি আর গরিব দেশ বলি, সিকিউরিটির ব্যাপারটা কিন্তু সব জায়গাতে আছে। আমেরিকাতে কিন্তু তোমার ট্রেস পাসিং করলে কিন্তু গুলি করার আছে, তাদের আইন আছে। মানে তুমি সে একটা গেট দিয়ে দিল অথবা সীমানা প্রাচীর দিয়ে দিল, সেটা হয়তো তেমন কোনো দেয়াল না, মোটামুটি একটা ছোট একটা দেয়াল করলো বা কোনো কিছু দিয়ে বেড়া দিয়ে রাখলো, তারপর তুমি কেউ কিন্তু ওখানে যেতে পারবে না। ট্রেস পাসিং করলেই তোমাকে কেস দিতে পারবে অথবা তোমাকে গুলি করতে পারবে, তার বিরুদ্ধে কিছুই করা যাবে না ট্রেস পাসিং এর জন্য। তার মানে এখানে মানে ইচ্ছে করলেই তোমার সব দেশেই কিন্তু সিকিউরিটি সমস্যা আছে। আইনের শাসন থাকলে বা নিয়ম কানুনের যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে হয়তো ভালো, কিন্তু তারাও কিন্তু ভয় পায়। কারণ সব মানুষ যদি ভালো থাকে, তাহলে তোমরা দেখেছো নিশ্চয়ই নিউ ইয়র্কে যখন কোনো সমস্যা হয়, কোনো গন্ডগোল বাঁধে, তখন কিন্তু লুটপাট হয়, জিনিসপত্র ভেঙে চুরে নিয়ে যায়। তোমরা কি দেখেছো কখনো, শুনেছো? স্যার ওই যে জর্জ ফ্লয়েড মারা যাওয়ার পর এরকম হয়েছিল বলে। হ্যাঁ, রাইট। আবার বাংলাদেশেও কিন্তু খুব প্যাথেটিক কিছু ঘটনা ঘটে। যখন দেখো বাস অ্যাক্সিডেন্ট করে বা ট্রেন অ্যাক্সিডেন্ট করে, তখন আশেপাশের লোকজন
অনেকে কেউ কেউ এরকম আছে যে তারা যারা অ্যাক্সিডেন্ট করলো, আহত হলো বা নিহত হলো, তাদেরকে না ধরে তারা তাদের জিনিসপত্র নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। তাদের টাকা পয়সা স্বর্ণালংকার এগুলো নেওয়ার জন্য, তোমার লুটপাট করার জন্য অস্থির হয়ে যায়, বুঝছো? তো সিকিউরড না, আসলে সব পৃথিবীর কোথাও সিকিউরড না। যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ভালো বা আইনের শাসন প্রতিষ্ঠা তুলনামূলক ভালো, তখন সেখানে কিছুটা তুলনামূলক সিকিউরড আর কি। আর আইনের শাসন না থাকলে তো আরো সমস্যা, সিকিউরিটি আসলে পাওয়াই যায় না। তো এগুলো মোটামুটি ভাবে তো আমি যেটা যেটা আমরা আসলে বলতে চেষ্টা করছিলাম সেটা হলো, তাহলে এমন কি এই যে ডেভেলপমেন্টের যে মাল্টি ডাইমেনশনাল একটা আসপেক্ট আছে, তাহলে আদৌ কি উই ক্যান মেজার ইট নিউমেরিক্যালি? ইফ ইয়েস, দেন হাউ? তো তখন আমরা একটা তোমার ইন্ডেক্স তৈরি করেছে, অমর্ত্য সেনও ছিলেন এখানে, ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওনারা একটা হলিস্টিক মেজার্স অফ লিভিং লেভেলস এন্ড ক্যাপাবিলিটিস ওনারা বের করেছেন একটা ইন্ডেক্স, সেটাকেই বলা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এখানে যেমন ইনকাম ইজ ওয়ান, এখানে ইনকামটা শুধু তারা ইনকামটাকে একটা একটা ইন্ডিকেটর ধরেছে। ইনকাম ইজ ওয়ান ইন্ডিকেটর, নট ওভার অল ইন্ডিকেটর। ইট ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেটর। আমরা দেখলাম ডেভেলপমেন্ট ইন্ডিকেটর, ফার্স্টে আমরা দেখলাম যে ইনকাম পার ক্যাপিটা একটা ইন্ডিকেটর, বাট নিডস টু বি সাপ্লিমেন্ট উইথ আদার্স লাইক হেলথ এন্ড লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন, এগুলো সবগুলো দরকার আছে। তখন তোমার তোমার দ্য হিউম্যান ডেভেলপমেন্ট মানে ইউনাইটেড নেশনস তারা ঠিক করলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করেছিল। এটা খুব সম্ভবত 1992 বোধহয় ফার্স্ট তৈরি করেছিল। তো নতুন নতুন করে আবার 2010 তারা এটা করেছে। এটা ম্যাথমেটিক্যাল কিছু কিছু বিষয় তারা চেঞ্জ করেছে। আগে ছিল অ্যারিথমেটিক মিন অফ ডিফারেন্ট ইন্ডিকেটরস উইথ ওয়েট, এন্ড নাও তোমার হচ্ছে তারা ব্যবহার করে হচ্ছে জিওমেট্রিক মিন ইউজিং দ্য সেম ইন্ডিকেটরস এন্ড ওয়েট। তো সেটা আমরা একটু দেখবো এখন। সেগুলো তারা যেটা করেছে, এইভাবে ইন্ডেক্সটা করেছে যে এগুলোকে, এই ইন্ডেক্সটাই তোমার একটা সমাজ বা একটা রাষ্ট্র তারা ডেভেলপ কিনা, তাদের জীবনযাত্রার মান কেমন সেটাকে রিপ্রেজেন্ট করবে, শুধুমাত্র পার ক্যাপিটা ইনকাম দিয়ে হবে না। তখন তারা কি বলল? তারা বলল এটা হলো নিউ এসডিআই, জিওমেট্রিক মিন। আগে একই জিনিস ছিল, শুধু অ্যারিথমেটিক মিন ছিল, ইন্ডিকেটর গুলো সেম ছিল। তারা নিয়েছে কি কি ইন্ডিকেটর? একটা নিয়েছে লং এন্ড হেলদি লাইফ। কারণ একটা মানুষ যদি তোমার বেশি দিন বাঁচে, তখন বোঝা যায়, যদি সে বেশি দিন বাঁচে তখন তখন বোঝা যায় যে আসলে সে সেই দেশের জনসংখ্যা ভালো আছে, তারা তাদের ওয়েলবিং অনেক উপরের লেভেলে। কারণ বেশি দিন বাঁচার জন্য তোমার কি কি লাগবে? বেশি দিন বাঁচার জন্য কিন্তু তোমার অনেক কিছু দরকার হয়, ভালো স্বাস্থ্য দরকার, ভালো চিকিৎসা দরকার, পুষ্টিকর খাবার, তাই না, নিউট্রিশন দরকার, এইগুলো কিন্তু তোমার দরকার। তো লং আর হেলদি লাইফ ওয়ান অফ দ্য ইন্ডিকেটরস অফ এইচডিআই, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই লং আর হেলদি লাইফ কিন্তু অনেক কিছু রিপ্রেজেন্ট করে। এবং এটা কি দিয়ে প্রকাশ করবে তারা? লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। 1970s এর দিকে বাংলাদেশের গড় আয়ু ছিল বোধহয় তোমার 45, আই থিঙ্ক। লাইফ লাইফ এক্সপেক্টেন্সি দেখি তো কত ছিল, খুব সম্ভবত 45। কিন্তু এখন সেটা হয়ে গেছে কিন্তু 73, 74, 5 এরকম হয়ে গেছে। এই তো যেটা বললাম 46 ছিল। 1971-এ বাংলাদেশের গড় আয়ু ছিল 46 বছর। আমাদের এখন বর্তমান গড় আয়ু হচ্ছে 73, 74। তার বোঝা, চিন্তা করা যায় প্রায় 30 বছরের মধ্যে গড় আয়ু বেড়ে গেছে। কি হয়, কেন বাড়লো গড় আয়ু বলো তো? তোমরা বলতে পারো কারণটা কি? হুম। চিকিৎসা সেবা বাড়ছে, তারপর আবার তোমার চাইল্ড মর্টালিটি, খাদ্য ইনফ্যান্ট নিরাপত্তা মর্টালিটি, আছে, মেটারনাল মর্টালিটি, ওগুলো কিন্তু কমে গেছে। খাদ্য নিরাপত্তা আছে। হ্যাঁ। তো চাইল্ড মর্টালিটি যখন কমে যায়, ইনফ্যান্ট মর্টালিটি যখন কমে যায়, তারা কিন্তু জন্মগ্রহণ করলে কিন্তু তাদেরকে আমাদের জনসংখ্যার সাথে অ্যাড করে দিই আমরা। তো অ্যাড করলে তখন তারা যদি মারা যায় 5 বছরের নিচে বা 2 বছর, 1 বছরের নিচে বা 17 দিনের নিচে, 27 দিনের নিচে, তাকে বলা হয় বোধহয় নিউনেটাল,
নিউটাল, তারপরে ইনফ্যান্ট বলা হয় 1 বছর পর্যন্ত বোধ হয়, তারপর হচ্ছে তোমার আন্ডার 5 চিলড্রেন। তো এই মৃত্যুগুলো খুব ভালোভাবে অনেক কমে গেছে বাংলাদেশে। এই জন্য লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, চিকিৎসাও বাড়ছে। আগে মানুষ ডায়াবেটিক্স হলে বা ক্যান্সার হলে এটাকে অভিশাপ মনে করতো, তারা এগুলো নিয়ে কোনো প্রতিকার ব্যবস্থা নিত না, ডাক্তারের কাছে যেত না। মানুষের মধ্যে অনেক জায়গা আছে মেয়েদেরকে, মহিলাদেরকে ডাক্তারের কাছে নিত না, তারা যেতে চাইতো না, পর্দার কথা বলে ডাক্তারের কাছে নিয়ে যেত না। তো এই সমস্ত ইস্যুস গুলো কিন্তু আস্তে আস্তে সেগুলো থেকে আমরা বের হয়ে আসছি। সেই জন্য লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু অনেক বেড়ে গেছে। তো একটা দেশের লাইফ এক্সপেক্টেন্সি যখন বাড়ে তখন বুঝতে হবে যে সমাজের আসলে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, আসলে ডেভেলপমেন্ট হয়েছে। সেকেন্ড হচ্ছে নলেজ, এডুকেশন। এটাকে দুই ভাগে তারা দুইটা ওয়েট দিয়েছে, একটা হচ্ছে মিন ইয়ার্স অফ স্কুলিং আর একটা এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, কত আমরা চাই, আর একটা হচ্ছে কত আসলে কত আছে, মিন কত, গড় কত আছে, মিন ইয়ার্স অফ স্কুলিং, আর এক্সপেক্টেড কত। এই দুইটা মিলে হচ্ছে এডুকেশন ইন্ডেক্স, লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স। আরেকটা হচ্ছে জিএনআই ইন্ডেক্স, ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেটা হচ্ছে তোমার জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, ইনকাম পার ক্যাপিটা যেটা আছে সেটা হলো জিএনআই ইন্ডেক্স। এই তিনটা মিলে হবে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এইগুলো আগের মতোই, আগেরটা যেটা ছিল একই রকম ছিল। আগে যেটা হতো সেটা হচ্ছে 1/3 অফ লাইফ এক্সপেক্টেন্সি, ওয়েটটা 1/3, আর এডুকেশনকে আবার দুই ভাগে ভাগ করছে, সেকে 2/3 এবং 1/3 দিয়ে তারপরে তোমার 1/3 নিয়েছে। এই 1/3 হলো টোটাল ওয়েট, এই যে 1/3। আর এখানে 2/3 বাই 1/3 এটা হচ্ছে তোমার মিন ইয়ার্স অফ স্কুলিং আর হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং। এটা দিয়ে তোমার এইচডিআই ওল্ড আগেরটা। আর নতুন 2010-এ যেটা করেছে সেটা হলো তোমার জিওমেট্রিক মিন, সেটা হলো ওই অ্যারিথমেটিক মিন না, যোগ না, এটা হবে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এরকম হবে নিউ এইচডিআই। 1/3 অফ লাইফ এক্সপিরিয়েন্স, এডুকেশন হচ্ছে 1/3, ইনকাম হচ্ছে 1/3, এইভাবে তোমার নিউ এইচডিআই করা হয়েছে। তো এখানে আমরা একটু দেখি যে একটা এক্সাম্পল যদি আমরা দেখি যে কিভাবে আমরা এটা কনস্ট্রাক্ট করি। একটা হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট লেভেল, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস হচ্ছে তোমার মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস হচ্ছে মিনিমাম ভ্যালু। যেমন এখন যদি লিটারেসি রেট যদি আমরা বলি, তাহলে এখানে বা লাইফ এক্সপেক্টেন্সি, এখানে ইন্ডিয়ার এক্সাম্পল দিয়েছি, ইন্ডিয়াস লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ 1997, এটা ছিল 62.6। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। আর উই শ্যাল কম্পিউট ফর লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স বাই অ্যাপ্লাইং দ্য ফর্মুলা অ্যাজ আন্ডার। যেমন এখানে তোমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল তোমার 62.6 মিনিমাম ভ্যালু, অর্থাৎ যতগুলো দেশের ভ্যালু দেওয়া আছে তোমার 135টা বা 40টা, সবগুলো দেশের মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা সেটা, আর ম্যাক্সিমাম ভ্যালু কত, সবচেয়ে কোন দেশে সবচেয়ে বেশি ভ্যালু, আর হচ্ছে তোমার মাইনাস হচ্ছে মিনিমাম ভ্যালু। এইভাবে আমরা হচ্ছে তোমার লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্সটা বের করি। একইভাবে অন্যান্য ইন্ডেক্স গুলো বের করি। এই তো এইভাবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ঘানার এক্সাম্পল দেওয়া আছে, লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, মিন ইয়ার্স অফ স্কুলিং, এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, জিএনআই পার ক্যাপিটা। এরপরে তুমি একটা একটা করে বের করো, লাইফ এক্সপেক্টেন্সি, মিনিমাম, অ্যাকচুয়াল ভ্যালু, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু। এটা মিন ইয়ার্স অফ স্কুলিং একইভাবে বের করো, এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, এডুকেশন ইন্ডেক্স, ইনকাম ইন্ডেক্স, এরপরে তোমার নিউ এইচডিআই বের করতে হবে মাল্টিপ্লিকেশন করে। এই তো এইভাবে তিনটা ক্যাটাগরিকে ভাগ করা হয় এই এইচডিআই তে। এটা হলো হাই, মিডিয়াম এবং লো। বাংলাদেশ মিডিয়াম ক্যাটাগরির দেশের মধ্যে আছে। তো এইগুলি ছিল মোটামুটি ভাবে আমাদের ডেভেলপমেন্ট। আমি যেটা এই 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 পর্যায়ে পড়াতে তোমাদের দেখাতে চেয়েছি সেটাই ডেভেলপমেন্ট। হোয়াট ইজ ডেভেলপমেন্ট, হাউ ডু ইউ মিন বাই ডেভেলপমেন্ট, or how can you define development, explain multi-dimensional aspect of development, and how can you construct human development index, সেটা হবে, অথবা কোনো কিছু ভ্যালু দেওয়া থাকলে তোমাকে ক্যালকুলেশন করতে বলা হতে পারে। তো এইগুলি মোটামুটি ভাবে এটাই হলো আমাদের ডেভেলপমেন্টের পার্টে যতটুকু কভার করতে চাই। তোমাদের ডেভেলপমেন্টের আরেকটা কোর্স আছে 3-2 তে, সেখানে আমরা এগুলো তো আলোচনা করবে, আরো ব্রড আসপেক্টে তোমার আলোচনা করা হবে ডেভেলপমেন্টের, পভার্টি, তারপরে তোমার ওখানে ডিফারেন্ট, শুধু পভার্টি না, পভার্টি, পপুলেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ফরেন এইড, এই বিষয়গুলো নিয়ে ওখানে বিস্তারিত আলোচনা হবে ওই ডেভেলপমেন্ট ইকোনমিক্স কোর্সে। কিন্তু এই কোর্সে ডেভেলপমেন্টের এই অংশটুকুই শুধু আমরা যাচ্ছি, মানে আমি কভার করি আর কি। আর আরেকটা
আমি বোধহয় একটু তোমাদের আমি দেখাতে চাই, সেটা হলো তোমাদেরকে আমি এগ্রিগেট এক্সপেন্ডিচার দেখিয়েছিলাম, এগ্রিগেট এক্সপেন্ডিচার। তো এই যে অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচারের স্যার আপনি একটা ফর্মুলা লিখেছিলেন, তারপরে স্যার বলেছিলেন পরে বুঝাবেন। হ্যাঁ, এগুলিকে দেখিয়েছিলাম। না স্যার এটা লেখেনি, তোমাদের স্যার কথা আপনি কিন্তু জিডিপিটা দেখিয়েছিলেন, অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচারটা আচ্ছা লেখেননি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি আজকে এটা একটু দেখাবো আমি। এগুলো আমাদের সবকিছু মোটামুটি জানা। এটা হলো জাস্ট একটু একটা কনসেপ্ট একটু জানতে হবে এগ্রিগেট এক্সপেন্ডিচারটা, তারপরে মোটামুটি কিন্তু আমাদের জানা, কারণ আমরা দেখি কেন কেন জানা সেটা আমি একটু পরে বলছি। কারণ হচ্ছে এগ্রিগেট এক্সপেন্ডিচার, এগ্রিগেট এক্সপেন্ডিচার এবং জিডিপি এগুলো কিন্তু সেম জিনিস, ইনইকুইলিব্রিয়াম কিন্তু তারা সমান। এগ্রিগেট এক্সপেন্ডিচার হচ্ছে জিডিপি অথবা আউটপুট, মানে এগ্রিগেট এক্সপেন্ডিচারটা তোমার জিডিপি অথবা আউটপুটের সমান হবে। তো এখানে পার্থক্যটা কোথায়? ইনইকুইলিব্রিয়াম দুইটাই সমান, তা আমরা জানি কনসাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, পারচেজেস, নেট এক্সপোর্ট, এটা হচ্ছে জিডিপি। তো পার্থক্যটা হচ্ছে যে তোমার প্ল্যান্ড ইনভেস্টমেন্ট, আমরা এগ্রিগেট এক্সপেন্ডিচার যখন করব সেটা একই রকম ভাবে জিডিপির মতোই কনসাম্পশন, এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস হচ্ছে নেট এক্সপোর্ট, সব ঠিক আছে। শুধুমাত্র পার্থক্যটা হলো যে আমরা এখানে ব্যবহার করছি হচ্ছে planned investment, planned spending by farms on capital goods and by houses, by new homes. এটাই হলো পার্থক্য। আর আমরা জিডিপিতে যখন করেছিলাম, জিডিপিতে আমরা যেটা করেছিলাম, জিডিপিতেও একই রকম ছিল, সিআই প্লাস জি প্লাস নেট এক্সপোর্ট সমান, কিন্তু এখানে এই আয়ের মধ্যেই শুধুমাত্র ডিফারেন্স, আইটাই একটু পার্থক্য আছে, আর সব সেম। এবং ইকুইলিব্রিয়ামে এই দুটো আয় সমান হয়ে যায়। তাহলে এই আয়ের কি পার্থক্য আছে? এগ্রিগেট এক্সপেন্ডিচার ইজ দ্য টোটাল স্পেন্ডিং ইন দ্য ইকোনমি, the sum of consumption, plan, investment, government purchases and net exports. তো এখানে আমরা যখন জিডিপিতে যে আয়টা নেই এটাকে আমরা বলি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। আর যখন আমরা এগ্রিগেট এক্সপেন্ডিচার করি তখন তাকে আমরা নেই প্ল্যান্ড এক্সপেন্ডিচার, প্ল্যান্ড ইনভেস্টমেন্ট, প্ল্যান্ড ইনভেস্টমেন্ট। তো এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? প্ল্যান্ড ইনভেস্টমেন্টটা কি? প্ল্যান ইনভেস্টমেন্টটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট মাইনাস আনপ্ল্যান্ড চেঞ্জ ইন ইনভেন্টরিজ। আনপ্ল্যান্ড চেঞ্জ ইন ইনভেন্টরিজ, তো ইনভেন্টরিজটা কি? ইনভেন্টরিজটা হচ্ছে গুডস দ্যাট হ্যাভ বিন প্রডিউসড বাট নট ইয়েট সোল্ড আউট, দ্যাট ইজ ইনভেন্টরিজ। তার মানে প্ল্যান ইনভেস্টমেন্টটা কি? প্ল্যান ইনভেস্টমেন্টটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট যেটা আছে তার থেকে এই যে ইনভেন্টরিজ, আনপ্ল্যান্ড চেঞ্জ ইন ইনভেন্টরিজ, যদি কোনো আনপ্ল্যান্ড ওয়েতে, যেমন ইনভেন্টরিজ হচ্ছে কিছু গুডস উৎপাদন করা হয়েছে কিন্তু সেগুলো বিক্রি করা হয় নাই, কিন্তু আনপ্ল্যান্ড ওয়েতে যদি সেটা চেঞ্জ হয়ে যায়, আনপ্ল্যান্ড চেঞ্জ হয়ে যায়, হঠাৎ করে ইনভেন্টরি বেড়ে গেল অথবা হঠাৎ করে ইনভেন্টরি কমে গেল, এই আনপ্ল্যান্ড চেঞ্জ ইন ইনভেন্টরি এটা তোমার বিয়োগ দিতে হবে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট থেকে, তখন আমরা প্ল্যান পাবো, প্ল্যান ইনভেস্টমেন্ট। আনপ্ল্যান্ড ইনভেন্টরি যদি বাড়ে তখন তাকে আমরা ইনভেস্টমেন্ট বলি। হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট ইজ দ্য অ্যাডিং ইনভেন্টরিজ, সেটাকে আমরা বলছি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেন্টরি যদি অ্যাড হয় তখন তাকে আমরা ইনভেস্টমেন্ট বলছি, কিন্তু সেটা যদি আনপ্ল্যান্ড হয় তখন সেটা আমাদের বাদ দিতে হবে, তখন আমরা বলবো প্ল্যান ইনভেস্টমেন্ট। তো আমাদের এগ্রিগেট এক্সপেন্ডিচারে আমরা প্ল্যান ইনভেস্টমেন্ট ব্যবহার করি, আর জিডিপিতে আমরা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ব্যবহার করি, এটাই পার্থক্য। তো ম্যাক্রোইকোনমিক ইকুইলিব্রিয়ামটা কিভাবে পাবো? ইকুইলিব্রিয়াম ইন দ্য ইকোনমি
occurs when spending on output is equal to the value of output produced. That is, aggregate expenditure is equal to GDP. তখন তাকে আমরা বলছি ম্যাক্রোইকোনমিক ইকুইলিব্রিয়াম, তখন দুইটা সমান হবে। So macroeconomic equilibrium occurs when planned investment equals actual investment. That is, no unplanned change in inventories. কোনো unplanned change in inventories নাই। তো তখন এখন তোমার যদি তোমার বেড়ে যায়, aggregate expenditure is equal to GDP, দুটো সমান হবে, inventories are unchanged, the economy is in macroeconomic equilibrium. আর যদি aggregate expenditure is less than GDP, যদি তোমার aggregate expenditure is less than GDP, মানেটা কি? এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে inventories rise. এটা কি বুঝতে পারছো? aggregate expenditure is less than GDP. GDP তে আমরা নিচ্ছি হচ্ছে actual investment, actual. তার মানে actual investment is greater than planned investment. এই তো এক সেকেন্ড, আমি একটু আসতেছি, হ্যাঁ, এক মিনিট। তো যখন আমরা দেখি যে aggregate expenditure is less than GDP থেকে যখন তোমার এটা কমে যাবে আর কি, aggregate expenditure less than GDP, তখন তার মানে কি planned investment is less than actual investment. তার মানে এখানে planned investment এ তোমার আমরা কি জানি, এখানে ডেফিনিশনটা কি ছিল? ডেফিনিশনটা ছিল যে planned investment is equal to actual investment মাইনাস হচ্ছে unplanned change in inventories. এটা ছিল। তো এখন যদি তোমার এটা দুইটা, এখানে আমরা দেখলাম বড় কোনটা, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট বড়। তো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট বড়, তার মানে আনপ্ল্যান্ড ইনভেন্টরিজটা হচ্ছে এখানে আছে, কিছু আনপ্ল্যান্ড ইনভেন্টরিজ আছে। মানে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট থেকে তুমি যদি সেই আনপ্ল্যান্ড ইনভেন্টরিজটা বাদ দাও, যে প্রোডাক্টগুলো উৎপাদন হয়েছে বিক্রি করা হয় নাই, তাহলে আমরা প্ল্যান ইনভেস্টমেন্ট পাবো। তাহলে এখানে বড় হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা হোয়াট ডাজ ইট ইমপ্লাই? ইট ইমপ্লাই দ্যাট ইনভেন্টরিজ ইনক্রিজেস, রাইজেস ইনভেন্টরিজ, জিডিপি এন্ড এমপ্লয়মেন্ট ডিক্রিজেস। মানে ইনভেন্টরিজটা বেড়ে যাবে, জিডিপি এন্ড এমপ্লয়মেন্ট ডিক্রিজ করবে। এবং এগ্রিগেট এক্সপেন্ডিচার ইজ গ্রেটার দ্যান জিডিপি যদি হয়, তখন উল্টাটা হবে আর কি। আচ্ছা, এখন আমরা দেখব যে এগ্রিগেট এক্সপেন্ডিচারের যেই ফ্যাক্টরস গুলো আছে, সি প্লাস আই প্লাস জি প্লাস নেট এক্সপোর্ট, এই যে ফ্যাক্টরস গুলো আছে, এই ফ্যাক্টরস গুলোর মধ্যে তোমার কনসাম্পশনের যে ফ্যাক্টর গুলো আছে, রিয়েল কনসাম্পশন, সেগুলো কি কি আছে? কারেন্ট ডিসপোজেবল ইনকাম, হাউস হোল্ড ওয়েলথ। যদি ডিসপোজেবল ইনকাম তোমাদের মনে আছে যে পার্সোনাল ইনকামের থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে ডিসপোজেবল ইনকাম আমরা পাবো। ইনকাম যদি বাড়ে তাহলে কনসাম্পশন বাড়বে, ওয়েলথ বাড়লে কনসাম্পশন বাড়বে, এক্সপেক্টেড ফিউচার ইনকাম বাড়লে কনসাম্পশন বাড়বে, প্রাইস লেভেল যদি বাড়ে তাহলে কনসাম্পশন কমবে, ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে কনসাম্পশন কমবে। কারণ ইন্টারেস্ট রেট যদি বাড়ে তুমি কম টাকা লোন নেবা এবং কম টাকা খরচ করবা, কনসাম্পশন তোমার কমে যাবে। আচ্ছা, তারপরে তোমার এগুলোর বর্ণনাগুলো এখানে দেয়া আছে, তোমরা সেগুলো দেখবা, যা যা বললাম সেগুলো এখানে দেয়া আছে। একইভাবে the volatility of consumer spending on durable গুড যেগুলো আছে সেগুলোর ভলাটিলিটির কারণটা কি? why is spending on durable goods like cars and RVS so volatile? কেন ভলাটাইল হয়? কারণ হচ্ছে ডিউরেবল গুডস আর লং লিভ, অনেক দিন থাকে। গুড সাবস্টিটিউটস এক্সিস্ট, ভালো ভালো সাবস্টিটিউট গুড আছে। হাই প্রাইসেস মেক দেম রিস্কি পারচেজেস। Pent up demand typically follows a recession. Purchases postponed during a recession will eventually be made. মানে তোমার ডিসিশনের সময় সবাই হয়তো জিনিসপত্র ওই ডিউরেবল গুড গুলো কিনবে না। Interest rates fluctuate, rising late in an expansion, discouraging large purchases and falling during and after a recession. এগুলো হচ্ছে কেন ভোলাটাইল হয় ডিউরেবল গুডস এর কনসাম্পশন গুলো।
এখন আরেকটা বিষয় আমাদের একটু জানা দরকার, সেটা হলো এই যে ইনকাম বাড়লে যে কনসাম্পশন বাড়ে, এই কনসাম্পশনের ইকুয়েশনটা কি আসলে? আমরা বলি এটাকে কনসাম্পশন ইজ এ ফাংশন অফ ইনকাম, আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট, আরো ফ্যাক্টরস গুলো আছে কিন্তু মূল ফ্যাক্টর হচ্ছে ইনকাম। ইনকাম বলতে এটাকে আমরা ডিসপোজেবল ইনকাম বলি। এটার ইকুয়েশনটা সাধারণত এইভাবে লিখি আমরা, সি নট প্লাস বি ওয়াই। আচ্ছা, বিটা কি বলতো? ম্যাথমেটিক্স এর ভাষা কি বলবো বিটাকে? স্লোপ স্যার। স্লোপ বলি। তাহলে বিটা, তাহলে এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, ডিসি বাই ডিওয়াই লেখা যায়? জি স্যার, লেখা যায়। তো এটার এক্সপ্লানেশনটা কি হবে? ইনকাম যদি 1 টাকা বাড়ে তাহলে কনসাম্পশন কত টাকা বাড়বে বা কমবে, নাকি? জি স্যার। তার মানে এটাকে আমরা বলছি হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এমপিসি। এটাই হচ্ছে এমপিসি। অর্থাৎ ইনকাম যদি 1 টাকা বাড়ে বা কমে তাহলে কনসাম্পশনে কতটুকু পরিবর্তন হবে, এটা হচ্ছে এমপিসি। একইভাবে ইনকাম যদি 1 টাকা বাড়ে বা কমে তাহলে সেভিংস কতটুকু পরিবর্তন হয় তাকে বলা হয় এমপিএস, মার্জিনাল প্রপেনসিটি টু সেভ। এবং এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ 1 টাকা ইনকাম বাড়লে তার কতটুকু তুমি কনসাম্পশন করো, কতটুকু তুমি সেভ করো, সেটা হচ্ছে তোমার ইকুয়াল টু তোমার 1 হবে, মার্জিনাল প্রপেনসিটি টু সেভ আর কনজিউম। এই কনসাম্পশন ফাংশনটা এভাবে হতে পারে, 100 প্লাস হচ্ছে তোমার 0.5y বা এখানে 0.6y দিলাম। এই 6 হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, বুঝছো এটা? তাহলে এখানে আমাকে বলো তো মার্জিনাল প্রপেনসিটি সেভ কত বলো তো এই ইকুয়েশনের জন্য? কত হবে বলো? মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম হচ্ছে 0.6, এমপিসি হচ্ছে 0.6, তাহলে এমপিএস কত? 0.4। 0.4। এই তো। আর এই যে সি নট ইজ ইকুয়াল টু 100, এটাকে বলা হয় অটোনমাস কনসাম্পশন। সি নটটা হচ্ছে অটোনমাস কনসাম্পশন। অটোনমাস কনসাম্পশন হচ্ছে যে কনসাম্পশনটা তোমার ইনকামের সাথে নির্ভর করে না, ইনকামের উপর নির্ভর করে না, সেটা অটোনমাস কনসাম্পশন। এটা যদি আমি আঁকি তাহলে কেমন হবে? এটা আঁকতে গেলে আমাদের এমন একটা লাইন হবে, এরকম একটা, না এরকম হবে না, সরি আমি ভুল করেছি। এটা অটোনমাস কনসাম্পশন এইভাবে হবে 100, এই এটা স্লোপ হবে 0.6। বি ইকুয়েশন হচ্ছে সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.6y। তাহলে সেভিংস ইকুয়েশন কি হবে বলো তো? কনসাম্পশন যদি এটা হয়, সেভিংস ইকুয়েশন কি হবে কে বলতে পারে? সি যদি তোমার 100 প্লাস 0.6y হয়, সেভিংস কি হবে? উল্টাটা হবে, সেভিংস ইকুয়েশন হচ্ছে -100 প্লাস হচ্ছে 0.4y, বুঝছো? এই যে এমপিসি আমি দেখালাম যেটা, সেটাই তোমার বের করলো চেঞ্জ ইন কনসাম্পশন ডিভাইডেড বাই চেঞ্জ ইন ডিসপোজেবল ইনকাম। ইনকামের পরিবর্তনের কারণে কনসাম্পশনে কি পরিবর্তন হয়েছে, এই। এবং এটা একটা প্রমাণ হয়, যে যেটা আঁকলাম সেটা এখানে দেখালো, দেখছো? স্লোপটা বের করলো 0.75 এমপিসি। আর প্রমাণটা এভাবে করলো, y is equal to consumption plus savings plus taxes। আমরা তারপরে দুটো চেঞ্জ নেই, সবগুলো চেঞ্জ নিলাম। ট্যাক্সের ধরো কোনো চেঞ্জ নাই, ধরে নিলাম নো, there is no change in tax, আগে যা ছিল ট্যাক্স এখনো তাই। চেঞ্জ ইন ইনকাম ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কনসাম্পশন প্লাস চেঞ্জ ইন সেভিংস। চেঞ্জ ইন ইনকাম দিয়ে তুমি ডিভাইড করো, তাহলে এখানে 1 পাবে, 1 পাবে ইজ ইকুয়াল টু তোমার 1, এটা তো ক্যান্সেল আউট হয়ে যায়, 1 থাকবে। আর চেঞ্জ ইন ইনকাম চেঞ্জ ইন কনসাম্পশন ডিউ টু চেঞ্জ ইন ইনকাম, এটা হচ্ছে তোমার এমপিসি, প্লাস হচ্ছে তোমার চেঞ্জ ইন সেভিংস ডিউ টু চেঞ্জ ইন ইনকাম, এটা এমপিএস। এই তো, ঠিক আছে। আর এখানে ইনভেস্টমেন্টের আমরা কনসাম্পশন আর একটু পরে আসতেছি, একটু পরে আবার আসবো। আমরা ফ্যাক্টরস গুলো দেখি। ইনভেস্টমেন্টের ফ্যাক্টর গুলো কি কি আছে? এক্সপেকটেশনস অফ ফিউচার প্রফিটেবিলিটি, যদি বাড়ে তাহলে ইনভেস্টমেন্ট বাড়বে। ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে ইনভেস্টমেন্ট কমবে,
কারণ ইন্টারেস্ট রেট বাড়লে লোন কম নেবে, বিজনেসম্যানরা টাকা পয়সা কম নেবে ব্যাংকের থেকে, ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে, ইনভেস্টমেন্ট কম করবে। ট্যাক্স যদি বাড়ে তাহলে ইনভেস্টমেন্ট কমে যাবে, ক্যাশ ফ্লো যদি বাড়ে তাহলে ইনভেস্টমেন্ট বাড়বে। এগুলো মোটামুটি ভাবে হচ্ছে, ইনফ্লেশন বাড়লেও কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ে, বুঝছো? ইনফ্লেশন ইনভেস্টমেন্ট কিন্তু বাড়ে। ইনফ্লেশন আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট, যদি দ্রব্যমূল্যের দাম বাড়ে কিন্তু উৎপাদনের খরচ যদি না বাড়ে তাহলে, ঠিক আছে? এরপর আরেকটা ফ্যাক্টরের মধ্যে ছিল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সেটা আমাদের ছিল আমাদের জিডিপির একটা কম্পোনেন্ট, আর লাস্ট কম্পোনেন্ট ছিল রিয়েল নেট এক্সপোর্ট। এখন চিন্তা করো, বাংলাদেশের জিনিসপত্রের দাম যদি আমেরিকার তুলনায় যদি বেড়ে যায় তাহলে বাংলাদেশের এক্সপোর্ট কি বাড়বে না কমবে? নেট এক্সপোর্ট, নেট এক্সপোর্ট কমবে স্যার। কমবে। জিনিসপত্র তাহলে যদি তোমার সেটা কমে যায় তাহলে এগ্রিগেট এক্সপেন্ডিচারও কমে যাবে। তাহলে প্রাইস লেভেল ইন দ্য ইউএস ভার্সেস প্রাইস লেভেল ইন আদার কান্ট্রিজ, অর্থাৎ কোন দেশের ডোমেস্টিক কান্ট্রি যদি তোমার প্রাইস লেভেল বেড়ে যায়, এক্সপোর্ট কমে যাবে, এক্সপোর্ট কমে গেলে নেট এক্সপোর্ট কমবে, নেট এক্সপোর্ট কমলে এগ্রিগেট এক্সপেন্ডিচার কমবে। একইভাবে জিনিসপত্রের দাম যদি কম থাকে, বাংলাদেশের জিনিসপত্রের দাম কম কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, সেম কোয়ালিটি আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট, সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট, তখন কিন্তু উল্টাটা হবে, এক্সপোর্ট বাড়বে, নেট এক্সপোর্ট বাড়বে, এগ্রিগেট এক্সপেন্ডিচার বাড়বে। আচ্ছা, এখন আমাকে বলো গ্রোথ রেট, বাংলাদেশের গ্রোথ রেট ভার্সেস আদার কান্ট্রির গ্রোথ রেট অথবা জিডিপি। কোন দেশের জিডিপি খুব উন্নত হচ্ছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, জিডিপি বাড়ছে, সেই সমস্ত, ধরো বাংলাদেশের জিডিপি বাড়ছে কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, তাহলে আমাদের এক্সপোর্ট বাড়বে না ইম্পোর্ট বাড়বে? জিডিপি বাড়ার কারণে ইম্পোর্ট বাড়বে স্যার। ইম্পোর্ট বাড়বে, কারণ কি আমাদের টাকা পয়সা যদি বাড়ে তখন আমি কি করব? বাইরের জিনিসপত্র বেশি কিনতে চাইবো, তখন বাইরের জিনিসপত্র বেশি কিনতে গেলে এই ইম্পোর্ট যদি বাড়ে নেট এক্সপোর্ট কমবে, এগ্রিগেট এক্সপেন্ডিচার কমবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তোমার এক্সচেঞ্জ রেট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সচেঞ্জ রেট এটা কি? এক্সচেঞ্জ রেটটা কি? প্রাইস অফ ওয়ান কারেন্সি ইন টার্মস অফ অ্যানাদার কারেন্সি। একটা কারেন্সির এগেইনস্ট আর একটা কারেন্সির দাম। যেমন $1 সমান সমান যদি 85 টাকা বলি, 85 টাকা, $1 সমান সমান 85 টাকা, এটাকে আমরা বলছি এক্সচেঞ্জ রেট। অথবা ওয়ান হতে পারে, ইয়েন হতে পারে, রিয়েল হতে পারে, রিয়েল হতে পারে, তারপরে তোমার ধরো পাউন্ড হতে পারে, হ্যাঁ, বিভিন্ন একটা কারেন্সির এগেইনস্টে অন্য একটা কারেন্সির ভ্যালু, এটাকে বলছি আমরা এক্সচেঞ্জ রেট, বুঝছো? এক্সচেঞ্জ রেট। তো এখন এই এক্সচেঞ্জ রেটের যদি পরিবর্তন হয়, আগে যেটা হতো এক্সচেঞ্জ রেট গভর্নমেন্ট ঠিক করে দিত, তখন সেটাকে বলা হতো যে তোমার কন্ট্রোলড ইকোনমি বা ফিক্সড এক্সচেঞ্জ রেট বলা হতো, ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিম বলা হতো, ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিম, ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিম বলা হতো। অর্থাৎ তখন তোমার ঠিক করে দিত যে $1 কত টাকা হবে। আর এখন যেটা হয়, এখন হচ্ছে তোমার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, যেটা তোমার মার্কেট ডিটারমাইন করবে, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রেজিম, অর্থাৎ মার্কেট ঠিক করে দেবে যে এটা কত হবে। যেমন এখানে কিন্তু একই রকম ডিমান্ড ফর ডলার, এটা হচ্ছে সাপ্লাই অফ ডলার, ঠিক আছে? এটা হলো তোমার এক্সচেঞ্জ রেট, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ডলার, এখানে এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। টোটাল অ্যামাউন্ট অফ ডলার কত হবে, ইকুইলিব্রিয়াম ডলার কত হবে, এক্সচেঞ্জ রেট কত হবে, এগুলো দেওয়া থাকে, বুঝছো? তো এখন এই টাকাটা, এই $1 সমান সমান কত টাকা হবে, এটা যদি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়, অর্থাৎ যদি $1 সমান সমান ধরো তোমার 90 টাকা হলো, তার মানে এখানে ভ্যালু বাড়লো কোন ডলারের, ভ্যালু কমলো কোন ডলারের? সরি, ভ্যালু বাড়লো কোন কারেন্সির, ভ্যালু কমলো কোন কারেন্সির? স্যার ডলারের $1 সমান ডলারের ভ্যালু বাড়লো, মানে ডলার অ্যাপ্রিসিয়েট হয়েছে। এখন মার্কেটই ডিটারমাইন করবে যে দাম কমবে না বাড়বে। ডলারের দাম যদি তোমার ডলারের ডিমান্ড যদি বাড়ে তাহলে দাম বেড়ে যাবে,
ডলারের ডিমান্ড কমলে তোমার দাম কমে যাবে, মার্কেট ডিটারমাইন করবে, সেজন্য তাকে বলছে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। তো এখানে 85 থেকে যদি মার্কেটের কারণে কোনো কারণে যদি তোমার সেটা 90 হয়ে গেল, 90 টাকা, $1 সমান সমান 90 টাকা, তখন ডলারের দাম বেড়ে গেল। তো ডলারের দাম বেড়ে গেলে আমরা বলি ডলার অ্যাপ্রিসিয়েটস, আর টাকার দাম কমে গেল একে বলে ডেপ্রিসিয়েট। তো এখন বলো এ থেকে আমাদের এক্সপোর্ট বাড়বে না কমবে? যদি টাকা যদি ডেপ্রিসিয়েট করে, ডলার টাকা যদি ডেপ্রিসিয়েট করে, তাহলে কি আমাদের বাড়বে না কমবে? আমাদের এক্সপোর্ট বাড়বে না কমবে? স্যার বাড়বে স্যার। বাড়বে, কারণ তুমি আগে $1 কিছু বিক্রি করলে 90 টাকা পাইতে, 80 টাকা পাইতে, 85 টাকা পাইতে, এখন 80 টাকা পাও। তার মানে ডেপ্রিসিয়েট করলে কিন্তু এই জন্য বিজনেসম্যানরা সবসময় চায় যে তোমার ডলার ডেপ্রিসিয়েট করুক, বুঝছো? তখন আমাদের জিডিপি এক্সপোর্ট বাড়বে, নেট এক্সপোর্ট বাড়বে, জিডিপি বাড়ে। আবার উল্টোটা, যদি তোমার $1 সমান সমান 80 টাকা হয়, তখন কি হবে? $1 সমান সমান যদি 80 টাকা হয়, তখন কি হবে? তখন কিন্তু উল্টোটা, তখন টাকার ভ্যালু বাড়ছে, অ্যাপ্রিসিয়েট করেছে, ডলার ডেপ্রিসিয়েট করেছে, তখন কিন্তু ইম্পোর্ট বাড়বে, এক্সপোর্ট কমবে, নেট এক্সপোর্ট কমবে। তো এখন এটা কিন্তু টাকার ভ্যালু সবসময় বাড়া কি ভালো? ভালো না, কিন্তু আমরা সবাই মনে করে টাকার ভ্যালু কমে গেছে, ডলারের ভ্যালু বাড়ছে, এরকম বিষয়টা কিন্তু এরকম না। চায়না কিন্তু সবসময় ইউএস ডলারের এগেনস্টে তাদের কারেন্সির ভ্যালু কমায়, যাতে এক্সপোর্টের ভ্যালু বেড়ে যায়, এক্সপোর্ট মোটিভেটেড হয় এক্সপোর্টাররা, বুঝছো? এটা কিন্তু মিসকনসেপশন। যদি কেউ বলে যে টাকার ভ্যালু বাড়লে, টাকার মূল্য বাড়লে এটা ভালো অর্থনীতির জন্য, এটা কিন্তু পুরোপুরি সঠিক না। কারণ হচ্ছে টাকার ভ্যালু যদি বাড়ে, তাহলে কিন্তু ইম্পোর্টাররা তোমার বেশি বেনিফিটেড হবে, এক্সপোর্টাররা কিন্তু লুজার হবে। তার মানে এখানে ডিপেন্ডস, সবকিছুরই কিন্তু একটা স্ট্রেট ফরওয়ার্ড আনসার দেওয়া যাবে না, ইট ডিপেন্ডস। কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে, কখনো ভালো হতে পারে, কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। কারণ অনেক ধরনের লজিক এখানে আছে। যদি তোমার টাকা যদি ডেপ্রিসিয়েট করে, তাহলে তোমার এক্সপোর্ট বাড়বে, আর টাকা যদি অ্যাপ্রিসিয়েট করে, ইম্পোর্ট বাড়বে, বুঝছো? তো টাকা ডেপ্রিসিয়েট করলে এক্সপোর্ট বাড়বে, টাকার ভ্যালু কমলে এক্সপোর্ট বাড়বে, এটা যেমন সঠিক, আবার এটাও কিন্তু চিন্তা করতে হবে যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির প্রায় অধিকাংশ র মেটেরিয়ালস কিন্তু আমরা ইম্পোর্ট করি, তখন কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য এক কথাই কিন্তু বলা যাবে না যে টাকার ভ্যালু বাড়লে ভালো না কমলে ভালো। ইট ডিপেন্ডস অন হুইচ কমোডিটি ইউ আর টকিং অ্যাবাউট, বুঝতে পারছো? এবং হোয়েদার উই আর এক্সপোর্টার আর ইম্পোর্টার। তো এখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আমরা একটু করতে চাই। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করার জন্য আমাদের একটা কনসেপ্ট জানা দরকার, সেটা হলো 45 ডিগ্রি লাইন। এটা কি? এটা হলো দুইটা ভেরিয়েবল যদি আমি এখানে নেই এবং 45 ডিগ্রি লাইন দেখায় যে দুইটা ভেরিয়েবল সমান সব জায়গায়, এখানে 5 হলে এখানে 5, এখানে 10 হলে এখানে 10, এটাকে বলি 45 ডিগ্রি লাইন। আমরা চাঁদা দিয়ে এঁকেছিলাম ছোট সময় 45 ডিগ্রি লাইন। এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এটা 45 ডিগ্রি লাইন মানে হচ্ছে এটার এই লাইনের উপরে এগ্রিগেট এক্সপেন্ডিচার এবং জিডিপি সমান, জিডিপি বা আউটপুট ইজ ইকুয়াল টু এগ্রিগেট এক্সপেন্ডিচার, এই লাইনের উপরে সমান। যদি এর নিচে যদি কোনো পয়েন্ট আমরা নেই, তাহলে প্ল্যান্ড এগ্রিগেট এক্সপেন্ডিচার ইজ লেস দ্যান জিডিপি, আর উপরে যদি নেই তাহলে প্ল্যান্ড এগ্রিগেট এক্সপেন্ডিচার ইজ গ্রেটার দ্যান জিডিপি। এখানে যদি কোনো পয়েন্ট নাও, দেখো, কারণ এখানে ভার্টিক্যাল এক্সিসে আমরা নিচ্ছি রিয়েল এক্সপেন্ডিচার, এগ্রিগেট এক্সপেন্ডিচার, এখানে রিয়েল জিডিপি আর আউটপুট। তো এখানে কি হবে? এখানে কিন্তু তোমার জিডিপি হচ্ছে 10, জিএনপি কিন্তু 10 হওয়ার কথা, কিন্তু এই পয়েন্টে জিএনপি কিন্তু 10 না, জিএনপি হচ্ছে 20, জিএনপি না সরি, রিয়েল এগ্রিগেট এক্সপেন্ডিচার হচ্ছে 20, এগ্রিগেট এক্সপেন্ডিচার 20, এখানে জিডিপি হচ্ছে তোমার 10। এই লাইন অফ ইকুয়ালিটি 45 ডিগ্রি লাইন দেখা এর সমান হলে এগ্রিগেট এক্সপেন্ডিচার 10 হওয়ার কথা, কিন্তু আমরা যদি এখানে কোনো পয়েন্ট নেই, তাহলে কিন্তু এগ্রিগেট এক্সপেন্ডিচার বড়। আর এগ্রিগেট এক্সপেন্ডিচার যদি বড় হয়, তাহলে প্ল্যান্ট এগ্রিগেট এক্সপেন্ডিচার ইজ গ্রেটার দ্যান জিডিপি, উপরের যে কোনো পয়েন্টে। আর নিচে যদি কোনো পয়েন্ট আমরা নেই, এখানে কোনো পয়েন্ট যদি আমরা নেই, দেখো, তাহলে এখানে কিন্তু তোমার রিয়েল জিডিপি কিন্তু বড়, কিন্তু এর বরাবর এর করসপন্ডিং এগ্রিগেট এক্সপেন্ডিচার হচ্ছে 18, আর এখানে তোমার করসপন্ডিং এগ্রিগেট এক্সপেন্ডিচার কিন্তু 18, ঠিক আছে? কিন্তু এখানে তোমার রিয়েল জিডিপি হচ্ছে তোমার 20, এখানে 20 ধরো, এটা বরাবর এর করসপন্ডিং, সরি আমি ভুল বলেছি,
রিয়েল জিডিপির করসপন্ডিং এগ্রিগেট এক্সপেন্ডিচার হচ্ছে 8, ঠিক আছে? কিন্তু আমি যদি লাইন অফ ইকুয়ালিটি দেখি তখন দেখবা যে এটার বরাবর এগ্রিগেট এক্সপেন্ডিচার হওয়ার কথা ছিল 18, এটা এখানে যদি 20 হয় এখানেও 20 হওয়ার কথা, 20 হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এই পয়েন্টটা শো করে তার চেয়ে কম। তার মানে প্ল্যান্ড এগ্রিগেট এক্সপেন্ডিচার ইজ লেস দ্যান জিডিপি বিলো দ্য 45 ডিগ্রি লাইন। তো আমাদের এখানে ম্যাক্রোইকোনমিক ইকুইলিব্রিয়াম যদি আমরা বের করতে চাই এইভাবে একটা লাইন আঁকতে হয়। আমি এটা বাদ দিয়ে আমি একটু গ্রাফিক্যালি তোমাদের দেখাতে চাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। আমি অল্প সময় নেব, এরপর শেষ করে দেব, বেশি সময় নেব না। ধরো এখানে আমরা এটা যদি লাইন অফ ইকুয়ালিটি বা 45 ডিগ্রি লাইন হয়, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা যদি কনসাম্পশন এক্সপেন্ডিচারটা নেই, শুধুমাত্র কনসাম্পশন, এটা হলো ইনকাম, ডিসপোজাবল ইনকাম। আর কনসাম্পশন ইকুয়েশনটা যদি আমরা এইভাবে ধরি যে সি ইজ ইকুয়াল টু 100 প্লাস হচ্ছে তোমার 0.6, বা এখানে 0.4 যদি আমরা নেই, তো এখানে এটা 100, তো এখানে আমরা নিচ্ছি শুধু কনসাম্পশন। আমাদের জিডিপিতে কি কি ছিল? জিডিপিতে ছিল হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস নেট এক্সপোর্ট। তাহলে ইকুইলিব্রিয়াম কনসাম্পশনটা আমরা এখানে পাবো এই এই কিন্তু এখন যদি আমরা কনসাম্পশনের সাথে যদি আমরা ইনভেস্টমেন্ট যোগ করতে চাই, তাহলে এখানে অ্যাড করতে হবে ইনভেস্টমেন্ট। তাহলে এখন আমরা এখানে পাবো সি প্লাস আই, তার সাথে যদি তোমার আমার এখানে আমি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যাড করতে চাই, আমি পাবো সি প্লাস আই প্লাস জি। তার সাথে যদি আমি নেট এক্সপোর্ট অ্যাড করতে চাই, আমি পাবো সি প্লাস আই প্লাস জি প্লাস নেট এক্সপোর্ট, সেটাই হচ্ছে এগ্রিগেট এক্সপেন্ডিচার। তাহলে এটাই হবে আমাদের ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম। এটা এই যেখানে দুইটাই সমান হবে, ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম। এর ডান পাশে অথবা বাম পাশে আমরা ডিসইকুইলিব্রিয়ামে থাকবো, কোথাও প্ল্যান্ট এক্সপেন্ডিচার বেশি, কোথাও প্ল্যান্ট এক্সপেন্ডিচার কম। তো এইটাই হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম। এখানে আমরা যখন কনসাম্পশন ফাংশন নিয়েছিলাম তখন কনসাম্পশন ইকুইলিব্রিয়াম কনসাম্পশন আমরা পেয়েছিলাম, আর এখানে হচ্ছে এগ্রিগেট এক্সপেন্ডিচার, ইকুইলিব্রিয়াম আউটপুট জিডিপি অথবা এগ্রিগেট এক্সপেন্ডিচার। তখন আর আমরা কনসাম্পশন বলবো না, তখন আমরা বলবো এগ্রিগেট এক্সপেন্ডিচার। আর এখানে আমরা ডিসপোজাবল ইনকাম না, আমরা বলবো রিয়েল জিডিপি অর আউটপুট বা ওয়াই আউটপুট। এটা তো এখন দেখি আমরা এটাকে ম্যাথমেটিক্যালি বের করা যাবে। আমি যদি কনসাম্পশন ইকুয়েশন দিয়ে দেই, যদি আমি ইনভেস্টমেন্ট ইকুয়েশন দিয়ে দেই, ধরো এখানে আমি নিলাম হচ্ছে তোমার সরি আমি এখানে দিলাম হচ্ছে তোমার যে কোনো একটা ইয়ে দিলাম, লোয়ার কেস কে, ইন্টারেস্ট রেট, তারপরে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দেওয়া থাকলো জি নট, আর নেট এক্সপোর্টের কিছু একটা দেওয়া থাকলো এখানে এনএক্স বার নট ফিক্সড। এগুলো যোগ করলে তোমার আমরা জিডিপি পাবো, এখানে আমরা ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। হ্যাঁ, তো আমরা দেখি এখানে আমরা একটু আবার আমাদের স্লাইড গুলোতে ফিরে যাই, তখন আমরা বুঝতে পারবো। এখানে দেয়া আছে এক্সাম্পল সহকারে দেয়া আছে, যেটা আঁকলাম এই দেখো কনসাম্পশন ইকুইলিব্রিয়াম কনসাম্পশন তারা বের করলো, এরপরে আস্তে আস্তে সবগুলো যোগ করলো, সি প্লাস আই, সি প্লাস আই প্লাস জি, সি প্লাস আই প্লাস জি প্লাস নেট এক্সপোর্ট, এটা এগ্রিগেট এক্সপেন্ডিচার। তো এটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম। আর এটা হচ্ছে এগ্রিগেট এক্সপেন্ডিচার ফাংশন, এই যে ফাংশনটা আঁকলাম এটা এগ্রিগেট এক্সপেন্ডিচার ফাংশন। এবং এখানে যদি তুমি এরপরে আমরা যে স্লাইডটা দেয়া আছে এখানে, আচ্ছা এইটা, এর বাইরে যদি আমরা কোনো পয়েন্ট নেই ইকুইলিব্রিয়ামের বাইরে, ধরো এখানে এই নিচে একটা পয়েন্ট নিলাম যেটা আমি অলরেডি বলেছি, অথবা উপরে যদি কোনো একটা পয়েন্ট নেই তখন ডিসইকুইলিব্রিয়াম হবে। উপরে এখানে বাঁদিকে যদি কোনো পয়েন্ট আমরা নেই, তাহলে এগ্রিগেট এক্সপেন্ডিচার কার্ভের বাঁদিকে, ইকুইলিব্রিয়ামের বাঁদিকে, ই পয়েন্টের বাঁদিকে যদি কোনো পয়েন্ট আমরা নেই, তাহলে an unplanned decrease in inventories, আর ডান পাশে হচ্ছে an unplanned increase in inventories। ঠিক আছে, আর এটা যদি তোমার যদি নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকে, এই দেখো এগুলো কিন্তু তোমাদের দেওয়া থাকতে পারে, কনসাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট, এবং তোমার এখান থেকে বের করতে বলা হলো যে তুমি কনসাম্পশন ইনকাম বের করো, ইনকাম লেভেল বের করো। এই যে এখান থেকে ইকুইলিব্রিয়াম ইনকাম তোমাকে বের করতে বলা হতে পারে, এটা বের করবা।
ঠিক আছে, অথবা নিউমেরিক্যাল ভ্যালু ছাড়াও তুমি এখানে থাকতে পারে, এইভাবে থাকতে পারে। এখান থেকে তুমি কিন্তু ইকুইলিব্রিয়াম ইনকামটা বের করতে পারবা, ওয়াই, আর ওয়াই বের করলে সি বের করতে পারবা, কনসাম্পশন। ঠিক আছে, এটুকুই মোটামুটি আমাদের, আমি যতটুকু তোমাদের ইয়ে করতে চেয়েছিলাম এটুকুই। বুঝছো? তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার ম্যাক্রো ইকোনমিক্স এর বইটা স্যার একটু যদি দিয়ে দিতেন টিমসে স্যার খুব ভালো হতো স্যার। ম্যাক্রো ইকোনমিক্স এর বই তো বাবা আমার কাছে সফট কপি নাই। আমাদের ইকোনমিক্সে যেটা দিয়েছি সেটার মধ্যেই ম্যাক্রো আছে, দেখিও সেখানেও ম্যাক্রো আছে, অথবা তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, ওখানেও ম্যাক্রো আছে। হ্যাঁ, তোমাদের কি বই দিয়েছি? স্যার স্লাইড গুলা দিয়েছিলেন বই কি দেওয়া হয়েছে তোমাদের? স্যার আপনি যে হাবার্ডের স্যার মাইক্রো ইকোনমিক্স দিয়েছিলেন স্যার। ইকোনমিক্স দেই নাই, শুধু মাইক্রো দিয়েছি। জি স্যার, ওখানে ওটা তো ইকোনমিক্স ছিল না তো স্যার, মাইক্রো ইকোনমিক্স ছিল। তাই নাকি? দাঁড়াও দেখতেছি। স্যার হাবার্ডের বই 7th Economics এই যে মাইক্রো ইকোনমিক্স দিয়েছি না, তাহলে তোমাদের আমি ইকোনমিক্স এটা দিয়ে দিচ্ছি। ইকোনমিক্স এর মধ্যে মাইক্রো ম্যাক্রো দুইটাই আছে, বুঝছো? এক সেকেন্ড দাঁড়াও। হার্ভার্ডের মাইক্রো ইকোনমিক্স, 1 সেকেন্ড। পরীক্ষার কোশ্চেন হবে কেমন? কোশ্চেন হবে তোমার ছোট ছোট কোশ্চেন হবে, 2টা বা 3টা পার্ট থাকবে। স্যার কি তোমাদের পরীক্ষা নিয়েছেন আবার, না একটাই নিয়েছেন শুধু ক্লাস টেস্ট? স্যার একটা নিয়েছেন জাস্ট। তোমরা আর বলো নাই, স্যারও কিছু বলেন নাই? না স্যার, আমাদের তো 4টা হয়ে গেছে স্যার, আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আর নেওয়া লাগবে কিনা, তো আমার পরে বলেছি স্যার আমাদের 4টা হয়ে গেছে, আর যদি স্যার দরকার হয় তখন আমরা জানাবো। স্যার আমাদের আলহামদুলিল্লাহ সবগুলো সিটি ভালো হয়েছে, পরে স্যার আমরা প্রেসার দিইনি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। স্যার কি শেষ করেছেন? সিলেবাস শেষ? স্যার কি বলছেন? ক্লাস শেষ স্যারের সাথে তোমাদের? জি স্যার। শুনি নাই তোমাদের কথা। স্যারের সাথে ক্লাস কি জি শেষ? স্যার, জি স্যার, ক্লাস শেষ স্যার। আচ্ছা আচ্ছা, আমরা ওভারঅল কিন্তু আমরা বেশ ভালোভাবে আমরা শেষ করতে পেরেছি। আজকে বোধহয় একটু লোড বেশি হয়ে গেল নাকি? তেমন না স্যার, প্রবলেম নেই স্যার, আমাদের স্যার মানে এমনিতে আচ্ছা, স্যার ঠিক 13টা আছে। উইক স্যার, তো একটা দিন একটু প্রেশার পড়তেই পারে স্যার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা কিন্তু তোমার কস্ট অ্যানালাইসিস পড়েছি, প্রোডাকশন অ্যানালাইসিস পড়েছি, অপটিমাইজেশন দেখলাম এখানে, মার্কেট দেখেছি, তারপরে ম্যাক্রোইকোনমিক্সে তোমার গ্রোস, জিডিপি, জিএনপি, ইনফ্লেশন দেখেছি না? ইনফ্লেশন, জিডিপি ডিফলেটর দিয়ে ইনফ্লেশন মেজারমেন্ট, তারপরে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স দেখিয়েছি। জি স্যার। আচ্ছা, তারপরে তোমার কস্ট পুশ ইনফ্লেশন, ডিমান্ড পুল ইনফ্লেশন দেখানো হয়েছে। স্যার এগুলা দেখানো হয় না স্যার, ডিমান্ড পুল এগুলো। আর হয়েছে ডিমান্ড পুল হয়েছে স্যার। হয়েছে 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 কস্ট পুশ ইনফ্লেশন, ডিমান্ড পুল ইনফ্লেশন এগুলো হয়েছে, এবং Yes. কম্পারেটিভ অ্যানালাইসিস তো করেছি কোনটা ভালো হবে তুলনামূলক। ডিমান্ড পুল ইনফ্লেশনে কি হবে, কস্ট পুশ এবং ডিমান্ড পুল ইনফ্লেশন বলেছিলাম এরকম, যদি তোমার এখানে এগ্রিগেট সাপ্লাই এগ্রিগেট ডিমান্ড হয়, ডিমান্ড বাড়ার কারণে যদি তোমার জিডিপি বাড়ে, ইনফ্লেশন হয়, আগে ছিল এখানে E1, এখন হয়ে গেল E2, প্রাইস লেভেল আর হচ্ছে আউটপুট। আগে ছিল Y1, এখন এখানে হলো Y2। এটা হলো ডিমান্ড পুল ইনফ্লেশন। তবে ইনফ্লেশনের কস্ট আমরা দেখেছি। আর যদি কস্ট পুশ ইনফ্লেশন হয়ে থাকে তাহলে এগ্রিগেট সাপ্লাই কার্ভ
এগ্রিগেট সাপ্লাই হচ্ছে সব সাপ্লাই, মাইক্রো ইকোনমিক্সে সাপ্লাইকে বলি আমরা, আর ম্যাক্রো ইকোনমিক্সে আমরা বলি হচ্ছে এগ্রিগেট সাপ্লাই। প্রাইস লেভেল এটা E1 থেকে E2 তে হয়ে গেল, P1 P2, এই তো, বুঝছো? এটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। তা আমরা এটা বলেছিলাম যে ইনফ্লেশন হচ্ছে প্রাইস লেভেল বেড়ে যাওয়া, কিন্তু ডিমান্ড পুল ইনফ্লেশনে প্রাইস লেভেলও বাড়ে, আবার তোমার জিডিপিও বাড়ে, আউটপুটও বাড়ে। কিন্তু অন্যদিকে যদি আমরা কস্ট পুশ ইনফ্লেশন বলি, তাহলে প্রাইস লেভেল যেমন বাড়ে কিন্তু জিডিপি কিন্তু কমে যায়। এটা হচ্ছে ড্রব্যাকস। তুলনামূলকভাবে ডিমান্ড পুল ইনফ্লেশন ইজ বেটার, যেহেতু জিডিপি বাড়ে, আউটপুট বাড়ে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, এমপ্লয়মেন্ট বাড়ে। কি অবস্থা অর্ণব, এগুলি কি দেখানো হয়েছিল নাকি দেখানো হয় নাই? স্যার দেখানো হয়েছিল স্যার, একটু স্যার ভুলে গেছিলাম। দেখানো হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা পড়লাম হচ্ছে কি ইনফ্লেশন পড়লাম। আজকে আবার তোমার এগ্রিগেট এক্সপেন্ডিচার, ডিফারেন্ট কম্পোনেন্টস অফ এগ্রিগেট এক্সপেন্ডিচার। তারপর আমরা আনএমপ্লয়মেন্ট পড়েছি, ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। এরপরে আমরা দেখেছিলাম যে এক্সপোর্ট ইম্পোর্ট এন্ড ট্রেড পলিসি অ্যালাইনড উইথ বাংলাদেশ, তাই না? এক্সপোর্ট দেখেছি, ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এন্ড ট্রেড পলিসি, তাই না? ইয়েস স্যার, এগুলো গত ক্লাসে মনিটারি পলিসি এবং ট্রেড পলিসি আমরা দেখিয়েছি, তার আগে তো মোটামুটি আমরা কিন্তু সবকিছুই কভার করেছি। এই আজকে যা পড়ালাম এখান থেকে ম্যাথ কিন্তু থাকতে পারে। ইকুইলিব্রিয়াম বের করো, ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুইলিব্রিয়াম বের করো, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এটা কিন্তু ভালোভাবে তোমরা করবা। আমি আপলোড দিয়ে দিচ্ছি বই, তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, আমি একটা দিয়ে দেব, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটা বিষয়, হ্যাঁ বলো, কিছু কোশ্চেন আছে কারো? বলো, কারো যদি কোনো কোশ্চেন থাকে। কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, আমি একটা বিষয় টেকনিক্যাল ব্যাপারে একটু বলি কথা তোমাদের। আচ্ছা, আমি যখন তোমাদের সাথে যে লেকচার দিলে তোমার যখন তোমার রেকর্ড হলে, ধরো আমি কথা বলছি, রেকর্ড হয়, তখন কখনো কখনো দেখা যায় মানে আমি যখন রেকর্ড করি তখন কি সবার পিকচারই থাকবে, নাকি যে কথা বলে শুধু তার পিকচার থাকবে, বা যে মাইক্রোফোন অন করে রাখে শুধু তার থাকবে, তাই না? নাকি স্যার এটা হচ্ছে যে যার ভিডিও পিন করা থাকে তারটা থাকবে স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে তোমাকে এই যে কথা বলছি করছি, সেটা কি তোমরা মানে আমি যখন কথা বলি বা লিখি তখন তোমার কি হয়, সেটা কি স্পষ্টভাবে দেখতে পাও না, না সবার চেহারা দেখো একসাথে? না স্যার, আমার আমরা তো তো pin জাস্ট করা আপনার আছে, স্ক্রিনই তাহলে- দেখতে পেয়েছি। আচ্ছা ওকে, ওয়েল, আর স্যার মানে আমরা চাইলে স্যার চুজও আচ্ছা, করতে পারি আমরা কার স্ক্রিন দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা নেক্সট উইকের মধ্যে তোমরা কয়েকজন মিলে একসাথে, মানে একা একা না, কয়েকজন মিলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো আমার সাথে। অনলাইন অ্যাপয়েন্টমেন্টও হতে পারে, অথবা ইন পার্সন আমার অফিসে এসেও তোমরা দেখা করতে পারো, যেহেতু আমরা অফলাইনে চলে আসছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে ইমেল দেবে, কয়েকজন একসাথে, 2-3 জন 4 জন একসাথে মিলে তারপরে আসবে। একা একা আসবে না, কারণ একই সেম প্রবলেম দেখা গেল 2-3 জনের আছে, তখন একই জিনিস বারবার করা লাগবে, আমারও সময় দিতে হবে, আর একই জিনিস বারবার রিপিট করতে হবে। তাহলে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে ইমেল করে জানাবা, স্যার আমাদের সমস্যা, আমরা একটু মিট করতে চাচ্ছি, কখন আসবো, ঠিক আছে? আর এছাড়াও যদি তোমাদের কখনো কারো যদি কোনো প্রকারের কোনো সাহায্য যদি তোমাদের দরকার হয়, মনে করো যে আমি তোমাদেরকে হেল্প করতে পারি, তাহলে তোমরা অবশ্যই আমাকে নক করবা ফর এনিথিং। যদি আমার ক্যাপাসিটির ভিতরে থাকে তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। রিকমেন্ডেশন লেটার বলো, অথবা তোমার কোনো অ্যাডভাইস বলো, অথবা লেখাপড়া সংক্রান্ত বলো, বা আমার প্রজেক্টে যদি কেউ কাজ করতে চাও, এই বিভিন্ন যে কোনো অ্যাসপেক্টে তোমরা যদি মনে হয় যে আমি তোমাদের কোনো কাজে আসতে পারি, তাহলে তোমরা নির্দ্বিধায় আমাকে
নক করবা। স্যার আপনার সবাই অনেক ভালো। ইকোনমিক রিজন স্যার, তাহলে স্যার মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আমরা স্যার চাইলে যুক্ত হতে পারবো? কাজ করছে তো তোমাদের ইঞ্জিনিয়ারদের কয়েকজন আমার সাথে কাজ করছে। কাজ করা বলতে হচ্ছে এটা তো আসলে ম্যাথমেটিক্যাল এবং সোশ্যাল সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স আর কি। যেমন আমি যে কাজটা এখন যে প্রজেক্টটা আমি করছি, করোনার কারণে আমি করতে পারি নাই, অনেকটা এখন পর্যন্ত শেষ করতে পারি নাই। আমাদের অ্যারেঞ্জমেন্ট গুলো সবকিছু হয়েছে কিন্তু আমরা এখন শেষ করতে পারি নাই। তোমাদের ডিপার্টমেন্টের একজন আছে, ও আমার সাথে কাজ করছে, তোমাদের সিনিয়র। আর অন্যান্য ডিপার্টমেন্টও আছে, ইউআরপি তে আছে, নেমেরও একজন আছে, ওরা কাজ করতে চায় নেমের। আর ইউআরপিরও আমার সাথে কিছুদিন কাজ করেছিল, কিন্তু এই ওমিক্রনের কারণে আবার বন্ধ হয়ে গেছে। আমরা ডাটা কালেকশনে কাজ করছি। আমি বর্তমানে যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি এটা খুব বড় প্রজেক্ট না, ছোট পরিসরে। পরবর্তীতে হয়তো আমরা ফান্ডের জন্য অ্যাপ্লাই করব, আরো বড় প্রজেক্ট হয়তো আসতে পারে। এখন আমরা ছোট ফান্ড পেয়েছি আমেরিকা থেকে, খুব অল্প পরিসরে। বেতন টেতন দেওয়া হয় না, দেওয়া যাবে না। ইন্টারেস্ট কাজ করলে হয়তো ওই হাত খরচ টরচ যেগুলো হয়তো দেওয়া যায়, কিন্তু ওই পুরো একজন এমপ্লয়ি হিসেবে না। সেই হিসেবে একজনকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, একজন আছে বাইরের, ও ও সারাক্ষণ মানে তার অফিস আওয়ার টাইপের ওরকম কাজ করে আর কি। আর স্টুডেন্ট যারা আছে তাদের জন্য শুধু হাত খরচ এই টাইপের আর কি, লামসাম বা মাসিক কোনো বেতন নাই, কারণ তারা তো সময়ও দিতে পারে না, ওইভাবে সময় দেওয়া সম্ভব না। আর আমাদের ফান্ডও ছোট ফান্ড। তো আমাদের কাজটা হচ্ছে তোমার আইকিউ নিয়ে, ইন্টেলিজেন্ট কোশেন্ট। এটা নিয়ে আমাদের বাংলাদেশে তেমন কোনো কাজ হয় না। ডিটারমিনেন্টস অফ ইন্টেলিজেন্ট কোশেন্ট, বাচ্চাদের আইকিউটা কিভাবে মেজার করা যায়, তার ডিটারমিনেন্ট গুলো কি কি, এবং তার জেন্ডার বেসড অ্যানালাইসিস, ছেলেদের মেয়েদের আইকিউ এবং কাদের আইকিউর জন্য কোন ডিটারমিনেন্ট গুলো বেশি ভাইটাল, এবং সেটার জন্য পলিসি লেভেলে আমাদের সাজেশন করা আর কি। তো এটা এত সিম্পল ভাবে বললাম, আসলে হয়তো এটা অত সিম্পল হবে না। প্রথমত হচ্ছে তোমার ডাটা কালেকশনের ব্যাপার স্যাপার আছে, ডাটা কালেকশন করবে একদম র ডাটা, প্রাইমারি ডাটাতে আমরা কাজ করবো, সেকেন্ডারি ডাটা না। এবং সেটা দিয়ে হয়তো 4-5টা পাবলিকেশন হবে। পরবর্তীতে পলিসি লেভেলে আমরা হয়তো কাজ করব, আশা করছি। হয়তো তোমার পরবর্তীতে আমরা গভর্নমেন্টকে জানাবো, সরকারকে পলিসি লেভেলে বলবো যে এই প্রথমে আমরা ইচ্ছা করছিলাম যে ময়মনসিংহ রিজিয়ন নিয়ে করব। এখন আমরা ময়মনসিংহ রিজিয়নটা সম্ভব না এখন, কারণ করোনার সময় যে স্টুডেন্টরা কাজ করতো ওর বাইরে ময়মনসিংহে, ও ওখানে থাকতো আর কি। সেই হিসেবে ভাবছিলাম যে ওখানে করবো। এবং ওখানে কিন্তু অনেকগুলো এরিয়া, ডিফারেন্ট ভ্যারাইটিস এরিয়া আছে, লেভেল ল্যান্ড আছে, হিল এরিয়া আছে, হাওর অঞ্চল আছে। এটা ভালো হতো আমাদের জন্য, কিন্তু এখন সেটা আমাদের কনস্ট্রেন্ট আছে, সেটা আমরা পারছি না। এখন ঢাকা সিটি নিয়ে করছি, ঢাকা সিটির নর্থ সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন, এবং এই সমস্ত ইসের থেকে আমরা 10টা স্কুল আমরা নির্বাচন করব 6 থেকে 16 বছরের বাচ্চাদের নিয়ে, এবং তাদের বাবা মায়ের ইন্টারভিউ আমরা নেব। কোশ্চেনিয়ার তৈরি করেছি, মোটামুটি প্রি ইয়ারটা সবকিছু আমাদের প্রিপেয়ার্ড আছে, কিন্তু ডাটা কালেকশনটা এখনো আমরা করতে পারিনি। ডাটা কালেকশন করব হোপফুলি এর মধ্যে হয়তো শুরু করব কিছুদিনের মধ্যে, কারণ যেহেতু স্কুল খুলে যাচ্ছে, অতএব আমাদের আশা করছি যে সমস্যা হবে না। লাস্ট 4-5 মাস যাবত আমরা কাজটা করছি, অনেক শ্রম দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই। যদি ঢাকা শহর নিয়ে, ঢাকা সিটিতে আমরা পারি, তারপরে আমরা ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করব। ফান্ড পাইলে পুরো বাংলাদেশ নিয়ে আমরা কাজ করব, আশা করছি আর কি, হয়তো পাওয়া যাবে আশা করছি। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আসতে পারো। ডাটা কালেকশনের পরে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং করব, সেখান থেকে রিগ্রেশন, ইকোনোমেট্রিক অ্যানালাইসিস করব, ইকোনোমেট্রিক অ্যানালাইসিস করব, এবং তারপর সেখান থেকে আমরা রেজাল্ট বের করব যে কোন ডিটারমিনেন্টের জন্য তোমার বেশি এফেক্টেড হচ্ছে আইকিউ, সেগুলো আমরা বের করব। তো এটাই আমাদের অবজেক্টিভ প্রাইমারিলি, এবং সেটার জেনারেল অ্যানালাইসিস করা, এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ। লেটস সি, যদি তোমরা কেউ, ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড, দেন আমার সাথে কথা বলতে পারো। তোমাদের সময় যখন হয়, যখন ফ্রি থাকো বা সময় থাকো, বা ফাইনাল এক্সামের পরে যদি বন্ধ থাকে, যদি ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড, দেন ইউ ক্যান নক মি। ঠিক আছে? আর তোমাদের ক্যারিয়ারে ফার্স্ট হও, তার সাথে সাথে জীবনেও প্রথম হওয়ার চেষ্টা করো। জীবনটা অনেক সুন্দর, এবং তাকে আরো অনেক সুন্দর করে তৈরি করতে হয়। আমাদের নিজেদের দ্বারাই আমরা সেটা করতে পারি। নিজেদের ভাগ্য বিধাতা আমরা নিজেরাই। উই আর দ্য আর্কিটেক্টস অফ আওয়ার ওন ফরচুন। সো তোমরা তোমাদের মতো চেষ্টা করে যাও, শরীর সুস্থ রেখে যতটা সম্ভব। স্কাই ইজ দ্য লিমিট। শুধু বুয়েট ইজ নট দ্য ওয়ার্ল্ড, ইজ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু দুনিয়া অনেক বড়, অনেক অপরচুনিটিস, অনেক এভিনিউজ অফ অপরচুনিটিস আছে। ইউ হ্যাভ টু জাস্ট ওপেন দ্য ডোর, and you have to knock the door, and if you are get prepared, then you can grab the opportunities whenever it is passing you.
কিন্তু সেই জন্য তোমাকে প্রিপেয়ার থাকতে হবে, সবসময় প্রিপেয়ার থাকা, নিজেকে কোয়ালিফাইড নট অনলি ফর বাংলাদেশ বাট ফর দ্য ওয়ার্ল্ড সিটিজেন। এখন কিন্তু গ্লোবালি চিন্তা করতে হবে, শুধু বাংলাদেশের ধারণা আমি বাংলাদেশের মধ্যে বেস্ট, ওকে ইটস ফাইন, ইজ অ্যাপ্রিসিয়েটেড, বাট হাউএভার ইট ইজ নট অল, এটা জাস্ট বিগিনিং অফ ইউর জার্নি, অনেক লং ওয়ে টু গো, সেটা চিন্তা করতে হবে। শুধু এখানে ইয়ে করলাম, পাশ করলাম, একটা চাকরি পেলাম, লাইফ শেষ, না, এরকমটা ভাবার কোনো কারণ নাই। দুনিয়া অনেক বড়, অনেক কিছু দেখার, অনেক কিছু জানার, অনেক সুযোগ আছে, অনেক কিছু পাবার সুযোগ আছে। অতএব try to pursue these goals, these opportunities, and hopefully you can catch them. ঠিক আছে, তাহলে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, কোশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করবো আর কি। কোশ্চেনের প্যাটার্ন আমি বললাম, ছোট ছোট কোশ্চেন হবে, প্রতিটা পার্টে একটা, দুইটা বা তিনটা করে কোশ্চেন থাকবে, ছোট ছোট কোশ্চেন, সবগুলোই, খুব বড় বিশাল বিশাল কোনো কোশ্চেন থাকবে না। আর কোনো কোশ্চেন আছে কারো? ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।